সরকার উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। রোহিঙ্গাদের $৭৩ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, কমছে না খাদ্য সহায়তার বরাদ্দ। সদরঘাটে নেই চিরচেনা যাত্রীর ভিড়, নেই হকারদের উৎপাত, যথাসময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথেই সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। অন্তর্বর্তী সরকার উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এই মামলা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম সহ ৭২ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা সহ অন্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আসামিরা। ওই মিটিংয়ে অংশ নেন ৫৭৭ জন। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে ধর্মীয় সম্প্রদায়কে ধ্বংস করতে রকে ব্যবহার করে ভারত সরকার, তাই শুধুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষার পরামর্শ তাদের। সম্প্রতি কানাডায় হত্যা ও যুক্তরাষ্ট্রে হত্যা চেষ্টার অভিযোগে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF 2024-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ভারতের অংশে কানাডায় শিখ হরদীপ সিং নিজার হত্যা ও যুক্তরাষ্ট্রে গুরপাতন সিং পান্নুকে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। এই অভিযোগটা কানাডা এবং USA দুই জায়গা থেকেই থিতু করা হয়েছে যে কানাডাতে নিজারকে মারা হয়েছে রয়ের সহায়তায় এবং আমেরিকাতে একজনকে মারার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই জাতীয় অভিযোগগুলো বেইসলেস না। রয়ের মাফিয়া আচরণ এবং প্রভাব খাটানোর নমুনায় উল্লেখযোগ্য বাংলাদেশ। আমলাতন্ত্রে পদোন্নতি কিংবা সরকারের নীতি নির্ধারণীতে নাক গলানোর বিষয়গুলো এখন প্রকাশ্য। ব্যাপার এমন হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুদিন যাবৎ, সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করেন আর রাজনীতি করেন, চাকরি করেন আর মনে করেন যে পড়াশোনা করেন, আপনাকে আসলে রয়ের পারমিশন নিয়ে সব কিছু করতে হবে, রয়ের প্রেসক্রিপশনে সব কিছু চলবে। তো ভারতের এই যে হেজিমনি বাংলাদেশের এগেইনস্টে থ্রু অথবা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, দিস ইজ নট এ রিয়ালিটি ফর US সয়েল। কারণ হিসেবে এখনও পতিত সরকারের একটি বড় অংশের সঙ্গে ভারতের হৃদ্রতাপূর্ণ সম্পর্ককে দায়ী করেন সাবেক এই কূটনীতিক। ভারতের রাষ্ট্রের পক্ষীয় একটা বড় খবরের কাগজ সে যদি বাংলাদেশের মন্ত্রী তৈরি করে এবং তারা যদি তখন ভারতের পক্ষের সরকারি নীতি যাতে হয় সেটা যদি চেষ্টা করে, তাহলে কিন্তু আমার ওই খবর কাগজকেও দেখতে হবে। নিষিদ্ধ কিংবা পরাস্ত না করতে পারলেও রয়ের বিষয়ে কৌশলী হওয়ার পরামর্শ রয়েছে। যে বাংলাদেশ সরকারের একটা অংশ তো পরিষ্কারভাবে জানে কোথায় আছে, কোথায় থাকতো, কোথায় কোথায় করতো। যে সকল অপারেটিভ এখানে স্লিপার হিসেবে থাকুক অথবা অ্যাক্টিভলি থাকুক, তারা নিশ্চিতভাবে জানে যে কারা ওরা, তাদেরকে কি হটানো হয়েছে। যদি হটানো না হয়ে থাকে তাহলে তো বিপদ রয়েই গেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে হঠাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিতেও একজন হামজা দরকার, যে হামজার নেতৃত্বে অ্যাটলিস্ট কে ড্র করানো যাবে, পরাস্ত না করতে পারবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। পরে প্রতিক্রিয়ায় সন্তোষ জানিয়ে ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত দলীয়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। মামলায় দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ আনেন ইশরাক হোসেন। নিজেকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেন। সেই মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন আদালত প্রাঙ্গণে। এক পেশে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। রায় ঘোষণার পর সন্তোষ জানান ইশরাক হোসেন। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। পরে ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকা উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2020 সালের 1 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরের ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এদিকে গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর আরেক সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চীনের হাইনানে বোয়াং ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বোয়াও ফোরামের বক্তব্যের শুরুতেই বৈশ্বিক সংকটময় পরিস্থিতি তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, বৈশ্বিক নেতৃত্ব প্রশ্নের মুখে, ভূরাজনৈতিক সংকট বাড়ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, দেশে দেশে মানবিক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট দেশ বাংলাদেশও 7 বছর ধরে 12 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় রেখেছে। দিনকে দিন এ ব্যাপারে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে, কিন্তু এশিয়ার নেতাদের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু সংকট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠছে। পৃথিবী এখনো উচ্চ প্রবৃদ্ধির নামে জলবায়ুর ক্ষতি করে চলেছে। অর্থনীতির এ মডেল বদলাতে হবে। It justifies over extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারকে উৎখাতের পর বাংলাদেশ এখন ঐতিহাসিক রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। এক্ষেত্রে বহুমুখী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions.
ফিলিস্তিনের সংকটকে শুধুমাত্র আরব বা মুসলমানদের সংকট হিসেবে না দেখে মানবিক সংকট হিসেবে দেখার আহ্বানও জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The genocide in Gaza continues despite global condemnation. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চীনের হাইনান প্রদেশে বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগদান শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বোয়া শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনূস। রাত 10:20 বেইজিং পৌঁছান তিনি। চীনের উপমন্ত্রী সান ওয়েটং বিমানবন্দরে তাকে স্বাগত জানান। চীনের 4 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন কর্মব্যস্ততায় পার করেন ডক্টর ইউনূস। আগামীকাল বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং ওয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য $73 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPও রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। আর এজন্যই ট্রাম্প প্রশাসন রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। এর আগে তহবিল সংকট সত্ত্বেও রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা একই রকম রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় WFP। এরই মধ্যে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জনপ্রতি মাসিক $12 ও ভাসানচরে অবস্থানরতদের জন্য জনপ্রতি $13 বরাদ্দ দেবে WFP। এবার সদরঘাটে নেই চিরচেনা যাত্রীর ভিড়, নেই হকারদের উৎপাত, অনেকটা আরামেই যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। BIWT এর তদারকির কারণে অন্য বছরের তুলনায় লঞ্চগুলো অনেকটাই যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সদরঘাটে চিরচেনা হাজারো মানুষের ভিড়ের সেই চিত্র এখন আর নেই। ঘাট থেকে লঞ্চগুলো আগের তুলনায় ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। ঘাটে নেই হকারের দৌরাত্ম্য। লঞ্চের ডেকে শুয়ে বসে অনেকটা আড্ডার ছলে ঈদ যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ছোটকাল থেকে দাদাদের কাছে বড় হয়েছি, কিন্তু 1 বছর পর আমি দেশে যাইতে আছি, মানে ফিলিংসটা আমি বইলে বুঝাইতে পারতাছি না। এখন কোনো মালামাল নিয়ে আসলে আমাদের বাধা দিত, টাকা দিত, জোর করে টাকা দাবি করতো, এক্সট্রা ওনাদের টাকা দিতে হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ এবার ওই ধরনের কোনো কিছু নাই। পদ্মা সেতু হলেও সড়কে না গিয়ে কিছুটা আরামের জন্য লঞ্চে করে বাড়ি যাচ্ছেন বরিশাল সহ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ। খাওয়া দাওয়া করা যায়, ঘোরাফেরা যায়, এই জন্য ভালো লাগে। লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক, সাথে দেখা মেলে প্রকৃতির, তাই খুশি শিশুরাও। আমার এখানে অনেক বাতাস হচ্ছে, আবার সব দেখা যাচ্ছে নদীতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দেগীতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দেগীতে মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর পার করছেন মুসল্লিরা। রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিটি প্রতিটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে মহান আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনা মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নিজেই। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। কদরের এই রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন ও হাদিসের আলোকে জিকির, প্রিয়জনদের কবর জিয়ারত এবং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন।
সহি হাদিসের বরাতে ইসলামী চিন্তাবিদরা বলছেন এ রজনী আসে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় তারিখে। এই রাতে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইবাদত করে এবং কিয়াম করে, মানে রাতের সময়টা নামাজ বন্দিগি ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তার অতীত জীবনের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাকে মোচন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনাময় একটি রাত হচ্ছে 27 রজনী। এছাড়া বেজুর রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করা এবং আল্লাহর কাছে এই রাতের বরকত পাওয়ার জন্য সচেষ্ট থাকা এবং কিছু আমল করতে থাকা, এটা আমাদের কর্তব্য। লাইলাতুল কদরের ইবাদত 30,000 রাত অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। রোহিঙ্গাদের $73 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, কমছে না খাদ্য সহায়তার বরাদ্দ। সদরঘাটে নেই চিরচেনা যাত্রীর ভিড়, নেই হকারদের উৎপাত, যথাসময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।